স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। তোর কেন খারাপ লাগছে আরিহা? মনে মনে নিজেকে খারাপ কথা বলে। কিছু যায় আসে না যদি কেউ তোকে চিনে বা না চিনে না। মনে মনে ঠিক করে কখনো ওই বদমাইশ ডক্টরের সামনে যাস না। এত কিছু ভাবতে ভাবতে গাড়ি এসে বাকিটা পৌঁছায়, কিন্তু আরিহা গাড়িতে একদম চুপ ছিল। পিহু বারবার খোঁজাখুঁজি করেছিল, কিন্তু আরিহার মুখ থেকে কোনো শব্দ বের হয়নি। পুরো রাস্তা জুড়ে চুপচাপ ছিল সে, যেন নিজের ভাবনায় হারিয়ে গেছে। বাসায় ফিরে সন্ধ্যা হতে সময় লেগে যায়, কিন্তু আরিহা সবার সঙ্গে কোনো কথা না বলে রুমে চলে যায়। দরজা বন্ধ করে দেয়, মন থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে বই নিয়ে পড়তে বসে যায়। এইচএসসি এক্সাম সামনে, মনোযোগ তো দেবেই পড়াশোনায়। পড়াশোনা শেষ করতে করতে রাত 10টা বেজে যায়। তখনই আরিহা নিচে নেমে চারপাশে তাকায়, দেখে কেউ নেই। এক দৌড়ে বাগানে চলে যায়, যেখানে একটি ছোট লাইট জ্বলছে। মধ্যে বিন্দু পরিমাণও ভয় নেই। চাঁদের আলোয় দাঁড়িয়ে কিছু গভীর চিন্তা করতে থাকে। বকুল গাছের সঙ্গে ঝুলানো দোলনায় বসে চুলটা পুরোপুরি খুলে ছড়িয়ে পড়েছে। ঘাসের উপর চুল ঝরে পড়ে যায়। অমনি পেছন থেকে পায়ের আওয়াজ শোনে। আরিহা হালকা ভয়ে ভরসা হারায়। পায়ের আওয়াজটি ক্রমশ এগিয়ে আসছে। এরই মধ্যে সে দোলনা থেকে নেমে জোরে চিৎকার করতে থাকে। অপরদিকে পিহুও চোখ বন্ধ করে চিৎকার করে। দুজনেই চোখ বন্ধ করে চিৎকার করতে থাকে একসঙ্গে। আরিহা পিহুর কণ্ঠস্বর শুনে চিৎকার থামিয়ে বলে, আরে গাধা, থেমে যা, এটা আমি। পিহু চুপ করেই চিৎকার থামিয়ে তাকায়। তুই এত রাতে ডাইনির মতো দেয়ালে ঝুলছিলি কেন বলতো? এখানে আরিহার মাথায় রাগ উঠে যায়। সে রেগে গিয়ে বলে, তুই নিজে পেতনি হয়ে অন্যদের ডাইনি মনে করিস, তাই না? এত রাতে চুল ছেড়ে এরকম বাগানে বসে থাকলে কি মনে করবো আমি? এত রাতে বাগানে আসার জন্য সাহস লাগে? তোর মধ্যে বিন্দু পরিমাণ সাহস নাই, তুই তো একটা ভিতর ডিম। পিহুর কথাটা গায়ে লেগে যায়। তোর তো সাহস কম না, আমাকে ভিতর ডিম বলিস? আমি মোটেও ভিতর ডিম না। তাহলে প্রমাণ কর। বাগানের ওই যে ভেতরে আম গাছটার দিকে, ওই দিকে তোকে একা একা হেঁটে যেতে হবে। যদি যেতে পারিস তাহলে আমি বুঝে যাব তুই ভীতু না। পিহু কিছুটা থেমে তারপরে রাজি হয়ে যায়। মনে মনে কিছুটা ভয় পেলেও বাগানের গভীরে হাঁটতে থাকে ধীরে ধীরে। কিছু দূর যাওয়ার পরে আরিহা মুখ দিয়ে একটি ভূতের আওয়াজ করে। আওয়াজটি করে জোরে দৌড় মারে ওখান থেকে। এদিকে রুদ্ধের গাড়ি বাড়ির সামনে এসে থামে। সে গাড়ি গ্যারেজে রেখে সুইমিং পুলের পাশ দিয়ে হাঁটতে থাকে। ঠিক তখনই বাগানের অপর প্রান্ত থেকে দৌড়ে আসে আরিহা। দ্রুত গতির হাঁটার শব্দে রুদ্ধের দৃষ্টি সেদিকে চলে যায়। আরিহা খুব দ্রুত দৌড়াচ্ছিল। এক মুহূর্তের জন্য সে ব্যালেন্স হারিয়ে রুদ্ধের দিকে পড়ে যেতে থাকে। তৎক্ষণাৎ রুদ্ধ নিজেকে সরিয়ে নেয় এবং ফলস্বরূপ আরিহা সুইমিং পুলে পড়ে যায়। পানির মধ্যে হাবুডুবু খেতে খেতে কোনো মতে পুল থেকে উঠে আসে আরিহা। সে জোরে শ্বাস নিয়ে সামনে থাকা রুদ্ধের দিকে তাকিয়ে থাকে। এক মুহূর্তের জন্য হৃদয়ে রাগ স্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠে। ধোয়া ওঠানো কণ্ঠে সে বলে, আপনি কি মানুষ? হ্যাঁ, আমাকে একটুখানি ধরলে কি হতো? আপনার জন্য আমি পানিতে পড়ে গেলাম। চোখে আগুনের ঝর্ণা যেন ঝরে পড়েছিল। রুদ্ধ শান্ত ভঙ্গিতে ঠান্ডা মাথায় উত্তর দেয়, আই এম সরি, বাট এই মেহমেদ খান রুদ্ধ কখনো কোনো মেয়েকে টাচ করে নিজেকে অপরিষ্কার করে না। আরিহা কিছুটা অবাক হয়ে যায়। এমনিতেও সে তাকে ধরেনি। রুদ্ধ তাকে অপমান করে কথা বলছে। রুদ্ধ আর কথা না বাড়িয়ে দ্রুত চলে যায়, যেন কে মরলো বাঁচলো দুনিয়াতে তাতে কিছু যায় আসে না। আরিহা রুদ্ধের দিকে তাকিয়ে চলে যাওয়ার পর এক মুহূর্তে উচ্চ স্বরে চিৎকার দেয়, অসভ্য বদমাইশ ডক্টর, তোর জীবনেও বিয়ে হবে না, অভিশাপ দিলাম। সারা জীবন কোনো মেয়ে স্পর্শ ছাড়াই থাকবি তুই। তারপর মুখ ভেঙে আরো বলতে থাকে, আমি কোনো মেয়েকে টাচ করি না। হ্যাঁ, নিজেকে সাধু প্রমাণিত করতে চাচ্ছে, অসভ্য বেটা মানুষ। পিহু হাঁপাতে হাঁপাতে উপস্থিত হয়ে যায়। আরিহা পুল থেকে উঠে দাঁড়ায়। শরীরে পানির ফোঁটা ঝরে পড়ছে। পিহু আশ্চর্য হয়ে গিয়ে প্রশ্ন করে, কোথা থেকে তুই এভাবে পড়েছিস? কিন্তু আরিহা কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে ধপ ধপ করে বাসার ভিতরে ঢুকে যায়। পিহু এক মুহূর্ত স্থির থাকে, তারপর ভয়ে চারপাশে তাকিয়ে এক দৌড়ে
নিজের বাসার ভেতরে চলে আসে। রাতে পুরো পরিবার একত্রিত হয়ে ডিনারের জন্য টেবিলে বসে। সবাই মিলে হাসি খুশি, ছোটরা বড়দের সঙ্গে বসে খাচ্ছে। আরিহা ভেজা চুল নিয়ে মাথা নিচু করে বসে থাকে। সেই সময় সাইমা বেগম জিজ্ঞাসা করেন, তুই এত রাতে গোসল কেন করেছিস? আরিহা ভালো করে জানে যদি সে বলে সে বাগানে গিয়ে দৌড়াদৌড়ি করেছে, সাইমা বেগম তাকে নিশ্চিত মারবে। তাই সে হাসতে হাসতে বলে, আসলে মা খুব মাথা যন্ত্রণা করছিল, এই কারণে শাওয়ার নিয়েছি। কেউ কিছু বলার সুযোগ পায় না। ঠিক তখনই আহসান খান বলেন, রুদ্ধ কোথায়? ও আসবে না খেতে? রুদ্ধের নাম শুনেই আরিহা কিছুটা থমকে যায়। এক অদ্ভুত ধরনের রাগ জমে ওঠে। আর তখনই রুদ্ধ সিঁড়ি দিয়ে নামতে থাকে। আরিহা চোখ তুলে সেদিকে তাকায়। মনে দোলা লাগে। রুদ্ধ কফি কালারের শর্ট হাতার টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরিধানে, এলোমেলো চুলে, সোজা কপালের উপর ছড়িয়ে পড়ে আছে। সেই ছন্ন ছাড়া অবস্থা যেন কোনো মেয়েকে এই মুহূর্তে হার্ট অ্যাটাক করিয়ে ফেলবে। রুদ্ধ আহসান খানের সামনাসামনি মেইন চেয়ারে বসে পড়ে। ডান পাশে পিহু এবং বাম পাশে আরিহা বসে থাকে। আরিহা কিছুটা তাকিয়ে তারপর চোখ নামিয়ে নিজের খাবারে মনোনিবেশ করে। মনে মনে নিজেকে খারাপ কথা বলে। আর একবারও ওই বদমাইশ ডক্টরের দিকে তাকাবি না আরিহা, লোকটা একেবারে খারাপ। তোকে তোকে একটু হেল্প করলো না? নূরজাহান বেগম খাবার পরিবেশন করতে থাকে। টেবিলের পাশে নীরবতা ছড়িয়ে পড়ে। সবাই তাদের নিজস্ব রুটিনে খাবার খেতে থাকে। একে একে সবাই আস্তে আস্তে উঠে পড়ে। অবশেষে টেবিলে রয়ে যায় তানহা, রুদ্ধ আর আরিহা। আরিহা খুব ধীরে ধীরে খাবার খায়, মনোযোগ অন্য কোথাও। তানহা বারবার রুদ্ধের দিকে তাকিয়ে মিটিমিটি হাসে। রুদ্ধের খাবার খাওয়া শেষে সে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে যাবে, ঠিক তখনই তানহা দ্রুত হাত ধরে ফেলে। তৎক্ষণাৎ রুদ্ধের চোখ রক্তের মতো লাল হয়ে যায়। সে রাগে তানহার দিকে তীব্রভাবে তাকায়, তারপর এক ঝটকায় হাত ঝেড়ে ফেলে দেয়। তানহা কিছুটা দূরে সরে যায়। আরিহা সেদিকে তাকিয়ে থাকে। কেন জানি না রাগের এক তীব্র অনুভূতি উদিত হয়। খাওয়া আপনা থেকেই বন্ধ হয়ে যায়। সে উঠে দাঁড়ায়। রুদ্ধ তানহার হাত ঝাড়ি মেরে ফেলে দেওয়ার পর তানহা একটু সরে গিয়ে নিজেকে সামলে মিনমিন করে বলতে থাকে, রুদ্ধ ভাই, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আজকে প্রথম, আজকেই শেষ। আমাকে টাচ করার আগে 10 বার ভাববি। পরের বার থেকে এর ফল খুবই খারাপ হবে। তানহা অপমানে মাথা নিচু করে দেয়। আরিহার মুখে হঠাৎ হাসি ফুটে ওঠে। রুদ্ধ কথাগুলো শেষ করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আরিহা মিটিমিটি হাসতে থাকে। তানহা অপমানে রাগে ফুঁসে উঠেছে এবং নিজ রুমে চলে যায়। আরিহা হাসতে হাসতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, এই বদমাইশ ডক্টর এতদিনে আমার মন ভালো করার মতো কোনো কাজ করেছে সে। বলে নিজের রুমে চলে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। এখন আর সমস্ত ঘটনা ভাবতে থাকে। মাথায় শুধুই রুদ্ধের কথা ঘুরপাক খাচ্ছে। বারবার রুদ্ধের কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইলেও সে নিজেকে বুঝাতে পারে না কেন বারবার সেই কথাগুলো মনে আসছে। আরিহা নিজের চিন্তাকে খারাপ কথা বলে ঘুমের রাজ্যে চলে যায়। মধ্যরাতে হঠাৎ চেনা পরিচিত গিটারের আওয়াজ শুনে আরিহার ঘুম ভেঙে যায়। এখনো আবার সেই গিটারের আওয়াজ, সেই পুরুষের কণ্ঠ। আরিহা মুগ্ধ হয়ে যায় কণ্ঠের সুর শুনে। সে বুঝতে পেরেছে কণ্ঠটা কার। বিছানা থেকে নেমে ব্যালকনির দরজা খুলে সেখানে দাঁড়ায়। চোখ এখন রুদ্ধের রুমের অপর সাইডের ব্যালকনির দিকে। এখনো রুদ্ধ গিটার বাজিয়ে চাঁদের দিকে তাকিয়ে গান গাইছে। আরিহার কানে গানের বাক্যগুলো বাজতে থাকে। আরিহা অবশ হয়ে যায়, চোখ বন্ধ করে চেয়ারে ধপ করে বসে পড়ে। হৃদস্পন্দন এত বেড়ে যাচ্ছে কেন? কেন এত এই অনুভূতি? গানের সাথে বুকের ভিতর অনুভূতি গুমোট হয়ে ওঠে। গানের সুর যেন মনের সাথে মিশে যায়। হঠাৎ গান থেমে যায়। আরিহার চোখ এখনো বন্ধ, কিন্তু সে অনুভব করে কেউ গভীর চোখে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ সে চোখ মেলে তাকায়। সামনে দেখতে পায় রুদ্ধ এক নজরে তাকিয়ে আছে। একটু অপ্রস্তুত হয়ে পড়ে সে, নিজেকে সামলে উঠে দাঁড়ায়। রুদ্ধ ব্যালকনি থেকে মৃদু কণ্ঠে আরিহার দিকে তাকিয়ে বলতে থাকে, কিছু বলবি আরো? তৎক্ষণাৎ
হৃদয় দোল দিতে শুরু করে, চোখ আপনা আপনি থেকে বুঝে আসে এই ডাকটা কতটা আপন লাগছে। সে কাউকে বলে বোঝাতে পারবে না। প্রথম তাকে এই নামে ডাকলো, বাসার সবাই তাকে আরিহা বলেই ডাকে। আরিহার মন খুশির ঢেউয়ে ভেসে যায়। এদিকে রুদ্ধ কোনো উত্তর না পেয়ে গিটার রেখে রুমের দিকে এগিয়ে অগ্রসর হতে থাকে। তৎক্ষণাৎ পেছন থেকে আরিহা বলতে থাকে, বলছি শুনছেন? রুদ্ধ এবার পেছনে ফিরে বলে, শুনছি ম্যাডাম। আরিহা মাথা নিচু করে নেয়, মুখ আপনা আপনি লাজুক হাসি ফুটে ওঠে। সে আর কিছু না বলে এক দৌড়ে রুমে চলে যায়। রুদ্ধ যাওয়ার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। আরিহা রুমে গিয়ে বালিশে মুখ গুজে মৃদু হেসে বলে, ইস, কি লজ্জা! আমি কেন এত লজ্জা পাচ্ছি? কি হয়েছে তোর আরিহা? না আরু? এটা বলে বালিশে মুখ গুজে হাসতে থাকে একা একা। মুখ দিয়ে বলে, আরু। উফ, কি সুন্দর শোনা যায় তার কণ্ঠে নামটা। হাসতে হাসতে পুরো বিছানায় কোল বালিশ নিয়ে গড়াগড়ি খেতে থাকে। বিছানার এপাশ থেকে ওপাশ করিয়ে হাসতে থাকে। এক পর্যায়ে বিছানা থেকে ধপ করে পড়ে যায়। কিছুটা ব্যথা পেলেও মুখে হাসি, সে নিজেও ওভাবে শুয়ে একা একা হাসতে থাকে। শেষে বলতে থাকে, ইস, আমি কি প্রেমে পড়ে গেলাম বদমাস ডক্টরের? বলে ঠোঁট কামড়ে আবার হাসতে থাকে। নিচে গড়াগড়ি খায়। সকালটা যেন অন্য দিনের মতো সাধারণ। আরও ফ্রেশ হয়ে কলেজের জন্য পুরোপুরি তৈরি। কিন্তু নিচে নামার আগেই চোখ আটকে যায় রুদ্ধের রুমের দিকে। এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় সে, নিজের মধ্যে একটা কৌতূহল টের পায়। এক দৌড়ে রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। একটু সাহস সঞ্চয় করে মাথা ঢুকে ভেতরে তাকায়। চারপাশটা একবার ভালো করে দেখে নেয়, যেন কোনো গুপ্ত ধন খুঁজছে। রুদ্ধের অনুপস্থিতি নিশ্চিত করে সে এবার পা টিপে টিপে ভেতরে ঢোকে। রুমটা এমন পরিষ্কার যেন প্রতিটা জিনিস নিজের জায়গায় বসে গল্প করছে। বিছানার দিকে চোখ যায়, ধীরে ধীরে বিছানায় বসে দেখে কতটা নরম। তারপর একটু লাফ দেয়। নিজের বিছানার এমন আরামদায়ক অনুভূতি নেই। লাফাতে লাফাতে হঠাৎ নজরে পড়ে রুদ্ধের গিটারটা। সে একদমে বিছানা থেকে নেমে গিটারের কাছে যায়। কৌতূহলী দৃষ্টিতে গিটারটার দিকে তাকায়। সে যখনই গিটারটি হাত বাড়িয়ে ছুঁতে যাবে, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ভেসে আসে একটা তীক্ষ্ণ ধমকের আওয়াজ। ডোন্ট টাচ দ্যাট। রুমে ঢোকার সাহস হলো কিভাবে? স্টুপিড। আরও ভয়ে একদম কেঁপে ওঠে। ধীরে ধীরে পেছনে তাকায়। রুদ্ধ সাদা শার্টের উপর নিখুঁতভাবে গায়ে ডক্টরের অ্যাপ্রন চাপিয়ে দাঁড়িয়ে আছে। শার্টের কলারটা ভাঁজ করা। অ্যাপ্রনের পকেট থেকে স্টেথোস্কোপের একটি অংশ বেরিয়ে আছে। চোখে চরম বিরক্তি। আরও হৃদয় আবার ছন্দ ফিরে পায়, তবে সেই ছন্দ এখন শান্ত নয়, এক অদ্ভুত তালে দোলাতে থাকে, যেন প্রতিটা ধুকপুক শব্দ রুদ্ধের দিকে ছুটে যাচ্ছে। রুদ্ধের এমন উপস্থিতি দেখে আরিহা বিভোর হয়ে যায়, কিন্তু ধ্যান ভাঙে রুদ্ধের আরেকটি ধমকে। রুদ্ধ কাছে এগিয়ে এসে আরও ধমক দেয়। এখানে কি তোরা? সাহস তো তোর হয়েছে অনুমতি ছাড়া রুমে আসার, তারপর আমার জিনিস টাচ করারও। আরও ভয়ে গুটিয়ে গিয়ে একটু পেছনে সরতে থাকে, কিন্তু কিছুক্ষণ চুপ থেকে আমতা আমতা করে বলে, কেন? আপনার এই গিটার আমি ধরলে কি এটা ভেঙে যাবে? রুদ্ধের চোখ রাগে আগুন হয়ে ওঠে। চোখ বন্ধ করে নিচু স্বরে সে বলে, এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যা, আর কখনো যেন তোকে এখানে না দেখি। আরুর বুকটা কেমন ফেটে যায় কথাটা শুনে। চোখ ভরে আসে, কিন্তু সে রুদ্ধের দিকে আর তাকায় না। ঠোঁট চেপে কান্না আটকায়। দ্রুত পা চালিয়ে দরজার দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই রুদ্ধের ফোনটা বেজে ওঠে। আরু থেমে যায়। রুদ্ধ ফোনটা রিসিভ করতে যাবে, আগেই আরু ফোনটা তুলে নেয় আর এক ঝটকায় মেঝেতে আছড়ে ফেলে। তারপর কোনো কিছু বলার সুযোগ না দিয়েই এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। রুদ্ধ হতভম্ব হয়ে মেঝেতে পড়ে থাকা ভাঙা ফোনের দিকে তাকিয়ে থাকে। সবকিছু এত দ্রুত ঘটেছে যে মাথায় কিছুই ঢুকছে না। গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে রুদ্ধ। অন্যদিকে আরও এক দৌড়ে নিচে নেমে বাসা থেকে বের হয়ে চলে যায়। গাড়িতে উঠে বসতেই পিহু অবাক হয়ে বলে,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আজ আবার কি মিশন শেষ করে আসলি? এত হাঁপাচ্ছিস কেন? কোনো জবাব দেয় না আরু। চোখ বন্ধ করে মনে মনে ভাবে, তোর সাহস কত আরু, তুই তো নোবেল পাওয়ার যোগ্য। সেই বদমাইশ ডক্টরকে উচিত শিক্ষা দিতে পেরেছি। মুখে বলতে পারিনি, কিন্তু হাতে ঠিকই দেখিয়ে দিয়েছি। নিজেকে বাহবা দিতে দিতে গাড়ি চলতে শুরু করে। পিহু পেছনের সিটে বসে এবার আরো তাড়া দেয়। কিরে, এত কি ভাবছিস? বল না, তুই কি করছিস? আরো এক সময় মুখ তুলে বলে, তোর এই বদমাইশ ভাইকে তার যোগ্য শিক্ষা দিয়েছি আজ। শুধু তার রুমে গিয়েছিলাম, এতটা রাগ দেখালো যেন আমি তার কোনো গুপ্তধন চুরি করতে গিয়েছি। তুই কি করেছিস? তোর খচ্চর ভাইয়ের ফোনটা ভেঙে দিয়েছি। আরও পেছনের দিকে ফিরে আরও কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ বলার আগেই আরুর চোখ গিয়ে পড়ে ড্রাইভিং সিটে বসা ব্যক্তিটির দিকে। মুহূর্তেই হাসিটা মিলিয়ে যায়, কারণ ড্রাইভিং সিটে রুদ্ধর সামনের দিকে তাকিয়ে গম্ভীরভাবে দক্ষ হাতে ড্রাইভ করছে। আরিহা হতভম্ব হয়ে যায়। পেছনে বসা পিহু দুজনের দিকে বারবার তাকাচ্ছে, যেন কিছু বলতে চাইছে। আরও পাশের সিটে বসে একদম নিশ্চুপ। কিছুক্ষণের জন্য সে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, কারণ সে বুঝতে পারে কিছু একটা বেফাঁস বলে ফেলেছে। ভেতরে এক অদ্ভুত অস্বস্তি। এরই মধ্যে রুদ্ধের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, তারপর আর কি কি করেছিস শুনি? আরও ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থাকে। রুদ্ধ এবার সরাসরি চোখের দিকে তাকায়। গাড়ির জানালা দিয়ে মৃদু রোদ এসে আরুর চোখে পড়ছে। সেই সোনালি মণিগুলো যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে। রুদ্ধ কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নেয়। আরুর এদিকে হাত মুচড়াতে থাকে, মনে হচ্ছে সে পুরোপুরি বাকরুদ্ধ। অন্যদিকে পিহু বহু কষ্টে নিজের হাসি চেপে রাখছে। সে না পারছে উচ্চস্বরে হাসতে, না পারছে কিছু বলতে। দুষ্টু চোখ দুটোই বলে দিচ্ছে যে সে পুরো বিষয়টা দারুণ উপভোগ করছে। গাড়ি এসে থামে কলেজের সামনে, কিন্তু গাড়ি পুরোপুরি থামার আগেই আরও এক লাফে বেরিয়ে পড়ে, যেন সে এই মুহূর্তে এখান থেকে পালাতে চায়। রুদ্ধ সেদিকে তাকায়। পিহুও ধীরে ধীরে নেমে যায়। আরও এক সেকেন্ড সময় নষ্ট না করে কলেজের গেটের দিকে এগোতে থাকে। পিহু পেছন পেছন এসে আরিহার হাত খপ করে ধরে। কি হয়েছে বল তো সত্যি করে, তুই ভাইয়ার ঘরে কিসের জন্য গেছিলি? আরুর পুরো শরীর ঘামে ভিজে যায়। সে আমতা আমতা করে বলে, কেন বলতো? তোর ভাইয়ের ঘরে কোনো গুপ্তধন লুকানো আছে? আমি যেতে পারবো না। পিহু সন্দেহের চোখে তাকিয়ে বলে, তুই কি কিছু লুকাচ্ছিস? আমার কেন যেন মনে হচ্ছে তুই কিছু লুকাচ্ছিস। তোর সবসময় উল্টাপাল্টা মনে হয়। কি লুকাবো আমি? পিহু তখনও থামে না। সে আরও খুঁচিয়ে বলে, তুই কি আমার ভাইয়ের উপর ক্রাশ খেয়ে গেলি নাকি? আরও তৎক্ষণাৎ শুকনো গলায় কাশতে শুরু করে। কাশতে কাশতে বলে, তোরা সব আজগুবি কথা মাথায় কিভাবে আনিস বলতো? আমি কেন তোর খচর ডক্টর ভাইয়ের প্রেমে পড়তে যাব? আমার কল্পনার পুরুষ আছে না, সে একদিন ঠিকই আসবে। পিহু এবার উচ্চস্বরে হাসতে হাসতে বলে, হ্যাঁ, রাতে তোর জন্য সেই ভূত আসবে তোকে বিয়ে করতে। আর কিছু না বলে ক্লাসরুমের দিকে এগিয়ে যেতে থাকে। দুজনেই একই ইয়ারে পড়ে। পিহুর স্বপ্ন লয়ার হওয়া আর আরুর স্বপ্ন ডক্টর হওয়া। পিহু আর আরু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পিহু মাঝে মাঝে নাক টানছে, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু আরুর চোখে কোনো পানি নেই। সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে সায়মা বেগম এবং নূরজাহান বেগম। দুজনের চোখ মুখে রাগের ছাপ স্পষ্ট। সায়মা বেগমের হাতে পিহু আর আরুর টেস্ট পরীক্ষার ফলাফল। পরীক্ষার ফল খুবই খারাপ হয়েছে। মাত্র 1.5 মাস পরেই ফাইনাল পরীক্ষা, সেখানেও এমন হলে কি হবে? সেই আতঙ্কেই ফেটে পড়ছেন নূরজাহান বেগম। নূরজাহান বেগম রাগী কণ্ঠে বলে উঠলেন, এভাবে চলতে থাকলে তোমাদের পড়াশোনা করার কোনো দরকার নেই, পরীক্ষায় বসারও দরকার নেই। পিহু, তোর ভাই এত বড় ডাক্তার, তাকে দেখে কিছু শিখতে পারিস না? সারাদিন শুধু ঘুরে বেড়াবি। সায়মা বেগম নূরজাহানের কথার সঙ্গে সুর মিলিয়ে বললেন, আপা, এদের কিছু বলার কোনো লাভ নেই। আজ এদের বাবা আসুক,
তারপর একটা শেষ ব্যবস্থা নেওয়াই হবে। এদের নিজেদের কোনো দায়িত্ব আছে কিনা সেটা তো বোঝাই যাচ্ছে না। পিহু আর আরও একেবারে নিশ্চুপ দাঁড়িয়ে আছে, কিছু বলছে না, শুধু শুনছে। বিকেলবেলা বাসায় ফিরে 1 ঘন্টা ধরে এই কথাগুলো শুনতে হচ্ছে। ঠিক এমন সময় সদর দরজা দিয়ে রুদ্ধ ঢুকলো। রুদ্ধ পিহু আর আরিহার দিকে তাকিয়ে দেখে কিভাবে দাঁড়িয়ে আছে। সে নূরজাহান বেগমকে প্রশ্ন করলো, ওরা কাঁদছে কেন? এভাবে দাঁড়িয়ে আছে কেন মামনি? ওদের পরীক্ষার রেজাল্ট এত খারাপ হয়েছে যে বাইরে মুখ দেখানো যাবে না। ঠিক সময় খায় না আর না পড়াশোনা করে, কোনো টেবিল টাইম কিছুই নেই, যখন যা মন চায় তাই করে বেড়ায়। আরও মাথা নিচু করে চোখ বন্ধ করলো, মনে মনে বলল, এই যে মা, আমার ইজ্জতে 12টা বাজায় দিল এই বদমাইশ ডক্টরের সামনে। রুদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, চিন্তা করো না ছোট মা, ওরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। নূরজাহান বেগম সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তুই তো ডাক্তার, তুই কি পারিস না আরিহাকে একটু পড়াতে? আর পিহুর জন্য আমরা অন্য মাস্টার ঠিক করে নেব। রুদ্ধ কিছুক্ষণ আরুর দিকে তাকিয়ে রইল, তারপর আবার গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে মামনি, পিহুর জন্য মাস্টার ঠিক করে আনবো, আর আরিহাকে আমি নিজে পড়াবো। এই কথা বলে রুদ্ধ পিহু আর আরুকে ধমকের স্বরে বলল, তোরা দুজন উপরে যা। এই কথা বলা মাত্রই পিহু আর আরু দৌড়ে পালালো। এই কথাটার অপেক্ষায় দুজন এতক্ষণ ধরে ছিল, যে যার রুমে চলে গেল। আরও রুমে ঢুকে দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়ল। মাথায় যেন আকাশ ভেঙে পড়লো কিছুক্ষণ আগে রুদ্ধ যে কথাটা বলেছে। হঠাৎ উঠে দাঁড়িয়ে সে মিউজিক বক্স চালিয়ে দিল, জোরে গান বাজতে শুরু করলো আর সে ড্যান্স করতে শুরু করলো। ড্যান্স করতে করতে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে খেতে বলল, উফ, এ তো মেঘ না চাইতেই জল। রুদ্ধ ভাই আবার এবার আমাকে পড়াবে। এবার তো তার প্রেমে পড়তেই হবে, আর না পড়লে আমি তাকে বাধ্য করব পড়তে। বলেই সে বিছানায় গড়াগড়ি খেতে থাকলো। প্রায় সন্ধ্যার পরে আরও পড়ার টেবিলে বসে রুদ্ধের জন্য অপেক্ষা করছিল। ঘরে যেন এক চাপা উত্তেজনা কাজ করছিল। রুদ্ধ কিভাবে পড়াবে তা নিয়ে সে ভীষণ দুশ্চিন্তায় ছিল। এর মধ্যেই হঠাৎ দরজা খুলে রুদ্ধ ঘরে প্রবেশ করলো। আরও চোখ তুলে তাকিয়ে রুদ্ধকে দেখে, মুহূর্তেই সে থমকে যায়। রুদ্ধের ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। কালো ট্রাউজার আর হালকা সাদা টি শার্ট পরা রুদ্ধকে দেখে আরোর বুকের ধুকপুকানি বেড়ে গেল। কিন্তু পরক্ষণেই দৃষ্টি গেল রুদ্ধের হাতে থাকা বেতের দিকে। চোখ বড় বড় হয়ে গেল, আরও ভ্যাবাচাকা খেয়ে গেল, মুখ শুকিয়ে গেল। মনে মনে বলল, রুদ্ধ ভাই কি আমাকে মারবে? উফ, এত ভয় লাগছে। চোখে অটোমেটিক পানি টলমল করে উঠল। আরও মনে মনে আরও ভাবতে লাগলো, সারা দুনিয়ার মানুষ যদি আমাকে মেরে ফেলে তবু আমার চোখ থেকে এক ফোঁটা পানি পড়বে না, অথচ রুদ্ধ ভাইয়া কিছু না বলেও তাকে দেখলেই আমার চোখে পানি চলে আসে। কেন কেন আমি এমন করি আমি নিজেও বুঝি না। রুদ্ধ এসে টেবিলের চেয়ারে বসে বেতটা পাশেই রাখলো, গম্ভীর কণ্ঠে বলল, এসেনশিয়াল ফিজিক্স বইটা বের কর। কিন্তু আরও অত ভাবনার জগতের থেকে এখনো বেরি হতে পারে নাই। এসব ভাবনার মাঝেই রুদ্ধ ধমকের সুরে বলল, চর খাবি আমার কাছ থেকে বেয়াদব, তোকে বই বের করতে বলেছি, কানে কথা যায় না। আরও তাড়াহুড়ো করে এসেনশিয়াল ফিজিক্স বইটা বের করে এনে রুদ্ধের হাতে দিল। রুদ্ধ বইটা খুলে কয়েক পৃষ্ঠা উল্টে দেখল, তারপর পৃষ্ঠা 23-এর একটা টপিক ধরে বলল, ঠিক আছে বল, নিউটনস ফার্স্ট ল অফ মোশন কি? আরও থতমত খেয়ে গেল, কিছুই মাথায় আসছিল না। তবু সে বলল, এটা মানে যখন কোনো জিনিস চুপচাপ থাকে, মানে মানে গাড়ি চলতে শুরু করলে। গাড়ি চুপচাপ? নিউটন এসব বলেছে? আরও ভ্যাবাচাকা খেয়ে গেল। মাথার চুলগুলি কি বলছে সে নিজেও বুঝতে পারছিল না। মনে মনে শুধু এটাই বলতে থাকে, রুদ্ধ ভাইয়া কি তাকে মারবে বেত দিয়ে? রুদ্ধ তখন রাগে বেতটা হাতে নিল, টেবিলের উপর ঠক ঠক শব্দ করলো। নিউটনের নাম নিয়ে এসব বাজে কথা বলছিস? নিউটনস ফার্স্ট ল মানে কি জানিস না? তাহলে সায়েন্স নিয়ে কেন পড়ছিস? আর ওর চোখে তখন পানি টলমল করছিল। ভয়ে ভয়েই বলল,
আপনি কি আমাকে মারবেন রুদ্র ভাইয়া? নিউটন কেঁদে ফেলবে তোর উত্তরগুলো শুনলে। তারপর রুদ্ধ একটা চ্যাপ্টার ধরে আর একটা সহজ প্রশ্ন করলো। ঠিক আছে, বলতো মাধ্যাকর্ষণ মানে কি? আরও তখন একেবারে হতভম্ব। সে সব কিছুর উত্তর জানে, কিন্তু সে কিছু বলতে পারছে না। তার ঠোঁট কাঁপছে, কি হয়েছে সব কিছুই বুঝতে পারছে না। ভয় ভয় বলল, মধ্যাকর্ষণ মানে মানে যখন আমরা লাফ দিয়ে আর নেমে যাই, ওইটাই মধ্যাকর্ষণ। রুদ্ধ এবার আর ধৈর্য ধরতে পারল না। বেত দিয়ে আরুর হাতে জোরে বাড়ি মেরে বলল, মাধ্যাকর্ষণ মানে কি? এটা তো ক্লাস 5-এর বাচ্চাও জানে। তুই কিভাবে টেস্টে পাশ করলি রে বলতো? আরুর এবার ব্যথায় কুকিয়ে যায়। চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে। এ পর্যন্ত শরীরে কেউ একটা টোকাও দেয়নি, সেখানে নাকি প্রাণের ফুসফুসের শখের রুদ্ধ ভাইয়া তাকে মারল। রুদ্ধ কি জানে কিছু কথায় অষ্টাদশীর ভেতরের প্রাচীরগুলো ভেঙে গিয়েছে? আরুর চোখে পানি নিয়ে বলল, আমি জানি না, ফিজিক্স আমার কপালেই নেই। রুদ্ধ তখন কাগজের একটা নোট হাতে নিয়ে বলল, ঠিক আছে, কালকের মধ্যে নিউটনস 3 লজ মুখস্থ করে আসবি। আর আমাকে ঠিকভাবে পড়া না শোনালে এই বেদ কাল কাজে লাগবে। সন্ধ্যা পেরিয়ে রাত। পড়ার টেবিল ছেড়ে রুদ্ধ একগাছিক নোট দিয়ে পড়া শেষ করিয়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে আরুকে শাসিয়ে যায় যেন সমস্ত পড়া কমপ্লিট হয়। দরজা বন্ধ হতেই আরিহার মুখ ফ্যাকাশে হয়ে যায়। বই হাতে নিয়ে সে বিছানায় গিয়ে হাউ মাউ করে কান্না শুরু করে। ভেজা চোখে ফোপাতে ফোপাতে বলতে থাকে, আমি সব কিছু পারি, কিন্তু আপনি সামনে আসলে কেন যেন কিছু বলতে পারি না। কেন রুদ্ধ ভাইয়া, আপনার সামনে আসলে আমি কেমন অসহায় হয়ে পড়ি কেন? ডান হাতের লাল দাগে আলতো করে হাত বোলায়। জানের প্রাণের ফুসফুসের রুদ্ধ ভাইয়া তাকে মেরেছে। এই কষ্ট সে কোথায় রাখবে? কতক্ষণ কান্না করলো আরিহা নিজেও জানে না। কান্না শেষে নিজের চোখ মুছে নোট খুলে পড়াশোনায় মন দেয়, নিজেকে বোঝায়, আমি ওনার সামনে মূর্খ হতে চাই না। কাল আমাকে দেখাতে হবে আমি পড়া পারি। রাতের খাবারের সময় পেটে ক্ষুধায় ইঁদুর দৌড়াচ্ছে, কিন্তু মন খারাপের কারণে ইচ্ছে করেই নিচে নামেনি আরও। সবার মুখে এমনিই রাগ, উপর কিছু করলে হয়তো বকা খাবে। ক্ষুধায় অস্থির হয়ে সে অবশেষে বাধ্য হয়ে নিচে নামে। সিঁড়িতে ধীরে ধীরে পা ফেলে, নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসে। আহসান এবং ইব্রাহিম খান অনেক আগেই খাবার পালা সেরে রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছে। রুদ্ধ এখনও খাবারের টেবিলে আসেনি। আরও রুদ্ধের চেয়ারের দিকে টলমল চোখে তাকায়। নূরজাহান বেগম আরুর প্লেটে খাবার বেড়ে দেন, কিন্তু আরও প্লেটের দিকে তাকিয়ে থাকে, হাত বাড়ায় না। ডান হাতের ব্যথা এতটাই যেন সে আর নিজে কিছু খেতে পারছে না। চোখ টলমল করছে জলে, চোখে পানি জমে উঠেছে, কিন্তু সে কোনো মতেই চোখের পানি পড়তে দিচ্ছে না। নিজের কান্না সে কারো সামনেই প্রকাশ করে না। ততক্ষণে রুদ্ধ টেবিলে এসে বসে। আরও একবার তাকায়, তারপর চোখ নামিয়ে নেয়। চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে যায়, কিন্তু সে মুখ নিচু করে লুকিয়ে ফেলে। সায়মা বেগম ধমকে ওঠেন, এই মেয়ে, বসে বসে কি করছিস? খাচ্ছিস না কেন? আর একবার আমার কাছে মার খেতে হবে? সেই ধমকে আরুর মন আরও খারাপ হয়ে যায়। ক্ষুধার সঙ্গে ব্যথায় ভার যেন আর সে নিতে পারছে না। রুদ্ধ হঠাৎ আরুর সামনে থেকে প্লেটটা নিয়ে নিজের সামনে রাখে। নূরজাহান বেগম অবাক হয়ে বলেন, বাবা, আমি তো তোকে প্লেট দিচ্ছি, এটা কেন নিচ্ছিস? লাগবে না মামনি। এবার সবার চোখ রুদ্ধের দিকে। আয়নের মতো ছোটরা, পিহু, তানহারা অবাক হয়ে তাকিয়ে থাকে, এমনকি বড়রা নূরজাহান বেগম এবং সায়মা বেগমও হতবাক। রুদ্ধ আরুর সামনে চেয়ার টেনে বসে, প্লেট থেকে এক লোকমা ভাত তুলে আরিহার মুখের সামনে ধরে। চর খাবি নাকি ভাত খাবি আরু? আরও ভ্যাবা চাকা খেয়ে তাকিয়ে থাকে। অষ্টাদশীর হৃদয়ে যেন প্রথম বসন্তের হাওয়া বইতে শুরু করলো। রুদ্ধের সামান্য যত্নে সমস্ত অভিমান গলে জল হয়ে গেল। অবশেষে সে এক লোক মুখে নিয়ে চোখ বন্ধ করে। এখন কান্নার বদলে মনে উঠছে হাজারো রঙিন প্রজাপতি। মনে মনে সে ভাবে, এটাই কি স্বপ্ন? সত্যি রুদ্ধ ভাইয়া আমাকে খাওয়াচ্ছে? রুদ্ধ ভাইয়া আমার স্পর্শ করেছে? রুদ্ধ ধীর স্থির ভাবে আরেক লোকমা ভাত নিজে খেয়ে সবাইকে দেখে গম্ভীর কণ্ঠে বলেন, আরুর হাতে ব্যথা,
আমি ওকে মেরেছি, তাই সে খেতে পারবে না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।